আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এখানে মেবি ক্যামেরায় কোনো ইস্যু আছে। একটু আমাকে আর একটু সময় দিতে হবে, আমি একটু টেকনিক্যাল প্রবলেম ফেস করছি, এই জন্য প্লিজ। ওকে। সৌভাগ্যবান একটা ভাই, 7 বোনের পরে একটা ভাই, তাই 7 বোন মিলে তাকে আদর যত্ন করছে। দেখুন, এই যে দেখুন, পৃথিবীর সব থেকে সৌভাগ্যবান একটা ভাই, 7 বোনের পরে একটা ভাই, তাই 7 বোন মিলে তাকে আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা ইতিপূর্বে যতগুলো ক্লাস হয়েছে এই ক্লাসগুলো খুবই ভালোভাবে এনজয় করেছেন এবং অনেক কিছু শিখেছেন, তাই তো? জি স্যার। একটু টেকনিক্যাল প্রবলেম ফেস করছি। মাত্র 999 টাকায়। বৌদি এই দেখো আইফোন কিনেছি, বাহ খুব সুন্দর হয়েছে। কি কোম্পানি? আমি আমার ভিডিওটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আনফরচুনেটলি আমার ভিডিওটা একটু প্রবলেম করছে, তো আমি ভিডিওটা কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দেব। তো আমি আপনাদের সাথে পরিচিত হয়ে নেই। আমি মুস্তাক আহমেদ, একজন প্রফেশনাল ট্রেনার। বর্তমানে কাজ করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার্ড বিজনেস কোচ এবং কর্পোরেট ট্রেনার হিসেবে। আমি বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট কোম্পানি সহ ইভেন বাংলাদেশ ব্যাংকের একজন এক্সটার্নাল ট্রেনার হিসেবে কাজ করছি। একই সাথে অনেক কর্পোরেট কোম্পানিতে কাজ করা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের এক্সটার্নাল ট্রেনার হিসেবে আমি কাজ করেছি। সো আমি ভিডিওটা অফ করে দিয়ে আমার স্ক্রিনে চলে যাই। আমাদের আজকের সেশনটা হচ্ছে
আমি স্ক্রিনটা শেয়ার করে দিই। স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন কিনা? আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, আমাদের আজকের ট্রেনিং সাবজেক্ট হচ্ছে পাওয়ার পয়েন্ট জেন, হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল প্রেজেন্টেশন। তো এখানে আজকে আমাদের আচ্ছা, কারো কোনো ইস্যুস আছে? আমি একটু 2 মিনিট টাইম দিচ্ছি, যেহেতু আমি টেকনিক্যাল প্রবলেমের কারণে আপনাদের সাথে কানেক্ট হতে আমার 10-12 মিনিট লেট হয়ে গেছে। সো আপনাদের কারো কোনো আমার সমস্যা হচ্ছে কিনা বা কারো কোনো প্রশ্ন আছে কিনা, 2 মিনিট একটু কথা বলে নিচ্ছি, একটু সবার সাথে একটু কথা বলে নিই। কারো কোনো ইস্যুস আছে? হ্যালো, নো স্যার, প্রবলেম নাই স্যার। জি স্যার, আপনি বলতে থাকুন। কোনো ইস্যু নাই তাই তো? জি স্যার। তো আজকে আমরা একজন প্রফেশনাল পাবলিক স্পিকারের মাস্ট বি যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে তার স্লাইডে সে কি করবে। তো আপনি যখনই কোনো স্লাইড সামনে শো করবেন, তখন কিন্তু অডিয়েন্সকে আপনি আপনার নির্দিষ্ট একটা বক্তব্যের দিকে তাদের কনসেন্ট্রেশনটা আপনি ড্র করতে পারলেন, সবাই কিন্তু সেদিকে তাকাবে। সো আপনার কনসেন্ট্রেশন ড্রটা কিন্তু হয়ে গেল। দেন ওই স্লাইডে যেগুলো থাকবে বলতে পারেন সেটাই হবে আপনার এজেন্ডা। যেমন আজকে স্লাইডে আমি যেমন লিখে রাখছি টুডেস এজেন্ডা, তা আমি যদি টুডেস এজেন্ডা নাও লিখি, শুধু যদি 1 নাম্বার থেকে বিষয়গুলো লিখে রাখতাম, তাহলে কিন্তু বোঝা যেত যে আজকে যিনি ট্রেনার তিনি এই কয়েকটা বিষয় নিয়ে কথা বলবে। তো পরবর্তী কোনো স্লাইডে যদি শুধু আমার এই 3 নাম্বারটা আমি শো করছি, তাহলে কিন্তু তখন বোঝা যাচ্ছে কি যে এখন ট্রেনার এই 3 নাম্বার পার্টটা নিয়ে কথা বলতেছে, তাই তো? এরকম আরো অনেক কারণে পাওয়ার পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আর প্রথম পেজটা একটু দেখাবেন, প্রথম পেজটা। আচ্ছা, আমি দেখাচ্ছি। ওকে, না প্রথম পেজটা আসলে দেখানোর বিশেষ কিছু নাই। প্রথম পেজটা আমি এগুলো প্র্যাকটিক্যালে যাব, যেগুলো আমি দেখাবো তার চেয়ে বড় কথা আজকের ক্লাসটা হচ্ছে ফুললি প্র্যাকটিক্যাল। আমি জাস্ট এখানে সামান্য কিছু জিনিস আপনাদের আলোকপাত করছি। আমার মূলত হচ্ছে আজকে টোটাল প্র্যাকটিক্যাল। ওকে, তো আমাদের যেমন আজকে আমরা আলোচনা করব পাওয়ার পয়েন্ট স্লাইডের স্ট্যান্ডার্ড রোলস, ব্র্যান্ড কালার, লোগো অ্যালাইনমেন্ট, ফন্ট এন্ড টেক্সট, তারপরে স্লাইড লেআউট এন্ড স্ট্রাকচার, গাইডেন্স ফর পাবলিক স্পিকার অর ট্রেনার্স, ডিজাইন প্রিন্সিপলস, কমন মিস্টেকস টু অ্যাভয়েড, বেস্ট প্র্যাকটিস। এই জিনিসগুলো আমরা
তারপরে আমরা প্রশ্ন উত্তর যদি থাকে সেটা আলোচনা করব, আমরা ইন্টারেক্টিভ এলিমেন্ট নিয়ে আমরা প্র্যাকটিক্যাল সেশন করব, এবং পরবর্তীতে আমরা লাস্টে একটা কোশ্চেন এন্ড আনসার সেশন রাখবো। সো আমরা দেখেন ফার্স্টে আমরা ইন্ট্রোডাকশনে যদি থাকি, ইন্ট্রোডাকশনের ব্যাপারটা হচ্ছে যে হোয়াই প্রফেশনাল পাওয়ার পয়েন্ট ম্যাটার্স, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আসলে কেন দরকার, এনহ্যান্স credibility and professionalism in corporate environment, improve audience retention and engagement with your message, reinforce your brand identity and recognition. আপনার ব্র্যান্ড আইডেন্টিটিও পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আপনি বোঝাতে পারবেন। Today's learning objectives: master the fundamental role of professional PowerPoint design learning, effective branding techniques and color coordinations. এটা হচ্ছে আজকে আমাদের ট্রেনিং অবজেক্টিভস। আচ্ছা, পাওয়ার পয়েন্টের স্ট্যান্ডার্ড রুলস কি? অনেকে অনেকভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে, সবই ভালো, কিন্তু এর একটা স্ট্যান্ডার্ড রুলস আছে। সে রুলস গুলো হচ্ছে 5 কি প্রিন্সিপলস। নাম্বার 1 হচ্ছে কনসিস্টেন্ট ব্র্যান্ড কালার। কনসিস্টেন্ট ব্র্যান্ড কালার বলতে, আচ্ছা এই যে আমাদের যে স্লাইডটা, এই স্লাইডের মধ্যে বলেন তো এখানে কনসিস্টেন্ট ব্র্যান্ড কালার কি? বলেন তো আমাদের এই স্লাইডে আমরা কোনো কালার পাচ্ছি? গ্রিন কালার আর একটা রেড কালার, রেড এন্ড গ্রিন। কালার একটা রেড কালার, আবার আমাদের হ্যাঁ এই যে গ্রিন কালার আর রেড কালার, কেউ একটু বলতে পারেন যে গ্রিন এবং রেড কেন? মানে আমরা যে আলোচনা করছি করলাম, গ্রিন এবং রেডটা কি আমাদের সাথে আমরা আলোচনা করছি যে আমাদের এই যে 1 নম্বরে আছে যে কনসিস্টেন্ট ব্র্যান্ড কালার। তাহলে আমাদের এই ব্র্যান্ড কালারের সাথে গ্রিন এবং রেডের সম্পর্ক কি কেউ কিছু খুঁজে পান? বাংলাদেশের জাতীয় না, পতাকা। এটা হয়তো আমাদের পিপিএস এর লোগোর সাথে মিল রেখে করা হয়েছে সম্ভবত। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আপনি আসলে কোন ব্র্যান্ডকে প্রেজেন্ট করতেছেন, কোন ব্র্যান্ডের ট্রেনিংটা করাচ্ছেন, কোন ব্র্যান্ডের পাবলিক স্পিকিং আপনি করছেন, ওই ব্র্যান্ডের যে কালারটা সেইটা আপনাকে অ্যালাইন করতে হবে, আপনার স্লাইডে ওইটাকে ধারণ করতে হবে। বোঝা গেল? সো আমাদের পিপিএসএফ এর লোগো কালার হচ্ছে গ্রিন এবং রেড পাই। সো সেই কারণে আমাদের টোটাল আমাদের প্রেজেন্টেশন স্লাইডে দেখবেন প্রত্যেকটা পেজে এই দুইটা কালারের একটা টাচ থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে দেখেন 3 নম্বরে রিডেবল টেক্সট স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ। আপনি কয়টা ফন্ট ইউজ করতে পারবেন? লিমিট টু 2 or 3 কমপ্লিমেন্টারি ফন্ট ফর কনসিস্টেন্সি। বেটার হচ্ছে 2টা, একটা হচ্ছে আপনার হেডলাইনের জন্য, আরেকটা হচ্ছে আপনার বডির জন্য। কিন্তু ম্যাটার হচ্ছে বডিতেও তো আপনার, যেমন আমার এই যে উপরে যেটা লেখা দেখতে পাচ্ছেন পাওয়ার পয়েন্ট স্ট্যান্ডার্ড রুলস, এটা হচ্ছে আমার এই স্লাইডের হেডলাইন, তাই তো? বাট আমার এর ভিতরে যে কি দা 5 কি প্রিন্সিপলস, এটা কিন্তু আমার বডির ভিতরে একটা হেডলাইন, এটা হচ্ছে সাব হেডলাইন, এবং তারপরে যে কনসিস্টেন্ট ব্র্যান্ড কালার, এটা কিন্তু আরেকটা সাব হেডলাইন। বাট মেইন টেক্সট হচ্ছে যে মেইনটেইন ইউর ব্র্যান্ড আইডেন্টিটি অ্যাক্রস অল স্লাইডস। তারপরে হচ্ছে লিমিট। এই সমস্ত বিবেচনায় আপনি 2 থেকে 3টা ফ্রন্ট বেছে নিতে পারেন, বাট ওই 2 থেকে 3টা ফ্রন্টের আপনি কনসিস্টেন্সি বজায় রাখবেন। এর পরের পার্টটা হচ্ছে যে রিডেবল টেক্সট সাইজ। আপনি টেক্সটটা যে নেবেন আপনি কাদের জন্য প্রেজেন্ট করবেন। যেমন আমি এখানে কিছু ভুল আছে, আমার স্লাইডে কিছু ভুল আছে, ইচ্ছাকৃতই ভুল আছে বা অনিচ্ছাকৃতই ভুল আছে, হোয়াট এভার, যাই হোক আমরা সেই ভুলটাকে নিয়ে আলোচনা করবো। আমি যখন প্রেজেন্টেশন করছি, আমার এই প্রেজেন্টেশনটা কোথায় প্রেজেন্ট করছি সেইটার সাথে ডিপেন্ড করবে আমার রিডেবল টেক্সট সাইজ।
আমি যদি বড় কোনো স্ক্রিনে করি তাহলে আমার এই পাওয়ার পয়েন্ট স্লাইডের এই টেক্সট গুলো একদম পারফেক্ট, কিন্তু এখন আমি প্রেজেন্টেশন করতেছি কোথায়? জুমে, তাই না? জুমে অনেকেই দেখতেছেন কম্পিউটার স্ক্রিনে, কেউ ল্যাপটপের স্ক্রিনে, কেউ দেখতেছেন মোবাইলের স্ক্রিনে, হোয়াট এভার যাই হোক, বাট রিকমেন্ডেশন হচ্ছে আপনি কম্পিউটার স্ক্রিনে বা ল্যাপটপের স্ক্রিনেই দেখবেন। বাট সেই ক্ষেত্রে আমার এই যে স্লাইডের যে টেক্সট গুলো, বডি টেক্সট গুলো আরো বড় করে নেওয়া উচিত, যেহেতু আমি চিন্তাই করছি আমার অডিয়েন্স হচ্ছে যারা ম্যাক্সিমাম জুমের মাধ্যমে দেখবে, তো জুমের পর্দার সাইজ অনেক বড় হবে না। সেই ক্ষেত্রে আমি চাইলে আমার বডি টেক্সট গুলো আর একটু বড় করে নিলে সেই ক্ষেত্রে আরো ভালো হবে। ঠিক আছে? আবার দেখেন, জি স্যার। খেয়াল করেন এই যে ডান পাশে একটা যে লেখা আছে পাওয়ার পয়েন্ট জেন ট্রেনিং, এটা আমি যদি আমার আগের স্লাইডে যাই, দেন আমি যে স্লাইডে যাচ্ছি ওই যে ওই জিনিসটা কিন্তু আছে, দেখতে পাচ্ছেন? পাওয়ার পয়েন্ট জেন ট্রেনিং, এটা স্লাইডেও আছে। আমি যখন স্লাইড চেঞ্জ করছি তখনও কিন্তু ওই জায়গাতে আছে, আছে কিনা? হ্যালো, জি স্যার, আছে। এটা হচ্ছে একটা ব্র্যান্ডিং স্টাইল। আপনি এখানে কি ইউজ করবেন, কিছু ইউজ করবেন, দিস ইজ এ ব্র্যান্ডিং স্টাইল। বাট এই স্টাইলটা যে খুবই উন্নত আমি সেটা দাবি করছি না, বাট আপনাকে এরকম একটা স্ট্যান্ডার্ড স্টাইল মেনটেন করতে হবে আপনার প্রেজেন্টেশনে। যদি আপনি সেটা ব্র্যান্ডেড কালার এন্ড মানে আপনি ব্র্যান্ডিং স্লাইডকে হিসেবে আপনি কি নিজেকে দাবি করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এই সমস্ত জায়গাতে আপনাকে একটু নজর দিতে হবে। তারপরে দেখেন, আমরা রিডেবল টেক্সটের ক্ষেত্রে আমরা হেডলাইনে রাখবো 32 থেকে 44 টেক্সট সাইজ, এবং বডিতে 18 থেকে 24, এবং প্রয়োজনে সেটা 30-এও যাবো। ঠিক আছে? ওকে। তারপরে হচ্ছে ক্লিয়ার স্ট্রাকচার এন্ড ন্যারেটিভ, অর্গানাইজ কন্টেন্ট উইথ লজিক্যাল ফ্লো, মানে আপনার কন্টেন্টের ফ্লোটা যেন লজিক্যাল হয়, কোথাও বড় কোথাও ছোট এরকম উল্টা পাল্টা এরকম কিছুর দরকার নেই। আপনার একটা লজিক্যালের মধ্যে থাকবেন, যে আপনার একটা কন্টেন্ট বড় হয়েছে, ওটা লজিকটা কি, আগের এবং পরের সাথে লজিক্যালি কোনো মিল আছে কিনা, এই জিনিসগুলো থাকতে হবে। তারপর মিনিমাম ক্লাটার, মানে সিম্পলিফাই স্লাইড উইথ ফোকাস কন্টেন্ট অ্যান্ড হোয়াইট স্পেস। আপনার স্লাইডের মধ্যে আপনি যে কন্টেন্ট রাখলেন এবং হোয়াইট স্পেস রাখতেছেন, এটার জন্য একটা আপনার সিম্পল একটা ব্যাপার থাকে। দেখেন এই যে বললাম ব্র্যান্ড কালারটা কোথা থেকে আসছে, এই যে দেখেন পিপিএসএফ এর ব্র্যান্ড কালার আমাদের দুইটা লোগোতে আছে, আছে না? হ্যালো, আমার সাথে কথা বলবেন? জি স্যার, আছে। আচ্ছা, তো দেখেন এই যে এই জিনিসটা মেনটেন করা হয়েছে, দুইটা কালার নেওয়া হয়েছে, এবং মেনটেন প্রপোর্শনাল লোগো প্লেসমেন্ট, প্রপোর্শনাল লোগো প্লেসমেন্ট ইন হেডার এন্ড ফুটার। আমি সে ফুটার এখানে বলতে, এই জায়গায় ফুটার ইউজ করা হয় নাই, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই ফুটারটাই হচ্ছে এই যে এইখানে, এই যে এই জিনিসটা ধরেন যে এই যে পাওয়ার পয়েন্ট জেন ট্রেনিং, এটাকে আপনি ফুটার হিসেবে ধরতে পারেন, বাট ফুটারটা আমি আরো ভালোভাবে দেখাবো একটু পরে। তারপরে অ্যাপ্লাই ব্র্যান্ড কালার কনসিস্টেন্সি অ্যাক্রস অল স্লাইড অ্যান্ড ফর দ্য টাইটেল বুলেট পয়েন্ট অ্যান্ড গ্রাফিক্যাল এলিমেন্ট ইউজ কালার। তাহলে দেখেন এই যে আমি কথাটা বলছি, এই কথাটা থেকে মিল পাচ্ছেন আপনি? কোথায় 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 বলতে বলছে ব্র্যান্ড কালারটা থাকবে কনসিস্টেন্সি অ্যাক্রস অল স্লাইড, টাইটেল, বুলেট পয়েন্ট অ্যান্ড গ্রাফিক্যাল এলিমেন্ট। তাহলে আমি যদি আমার স্লাইডে একটু আগের পেজটা আবার একটু দেখাই, এখানেই যদি দেখেন এই পেজে দেখেন আমরা হেডলাইনে আমরা একটা রেড কালার নিয়ে আসছি, তারপরে দেখেন আমাদের বুলেট গুলোতে রেড এন্ড গ্রিন দুইটা কালার ইউজ হয়েছে, তাই না? জি স্যার। বুলেট, জি, এবং স্যার। এই জিনিসগুলো কিন্তু আপনারা প্রত্যেকটা স্লাইডে দেখতে পাচ্ছেন, সেই কথাটাই বলা হচ্ছে। এবং সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি, গ্রিন
মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি, হয়তো বা এটা কেন এই কোম্পানি এই কালার দুটো নিয়েছে, বাট এটা প্রেজেন্টেশনের জন্য বড় কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমরা যখনই কোনো প্রেজেন্টেশন করব, আমরা প্রথমে লোগোটা নিয়ে নিব, লোগোটা থেকে দেখবো লোগোতে কি কালার আছে, দেন ওই কালার অনুসারে আমার প্রেজেন্টেশন স্লাইড গুলো আমরা ডিজাইন করব। সিম্পল টপিক, আমরা লোগোটা নিয়ে নেব, লোগোতেই বুঝবো কোম্পানির বা আমার এই আমি যে পাবলিক স্পিকিং করতে যাচ্ছি এখানকার কালার ব্র্যান্ডিংটা কি, এটা আমরা লোগো থেকে বুঝে নেব। এরপরে দেখেন এই যে স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। এই পেজে যদি খেয়াল করেন দেখেন এই যে প্রত্যেকটা বুলেটে কিন্তু আমার এই লোগো কালারটা আছে। এবং আমার যদি আপনার এই যে লোগোর দিকে তাকান, যদি এটা এই জিনিসগুলো আছে। সো আমরা এখন চলে যাব প্র্যাকটিক্যালে যাই। দেখেন এই যে লাস্টে যে আমি এখানে কোশ্চেন অ্যান্সার থ্যাংক ইউ দিয়েছি, এই জায়গাটাতেও কিন্তু এই কালার গুলো রেড এন্ড গ্রিন কিন্তু এসেছে তো। জি স্যার। দেখেন এই যে নামটা একটু বোল্ড করা, তারপর আমার যে ডেজিগনেশন সেটা তো নামের চেয়ে গুরুত্বপূর্ণ বেশি না, তাই না? ওই জিনিসটাকে একটু হালকা কালার দেয়া, তারপরে ইমেইল এবং মোবাইল নাম্বার, এই জিনিসগুলো যা দেয়া আছে এটা জাস্ট এক্সাম্পল। বাট আমরা এই জিনিসগুলো কিভাবে করব, আমরা একটু প্র্যাকটিক্যালি যাই, কিভাবে এই জিনিসগুলো করতে হয় সেইখানে আমরা একটু দেখে নিব। আমাদের প্রোগ্রাম চলতেছে না, না ওই যে আরেকজনের আজকে আরেকজন আছে। এখানে আমরা এখানে একটা করবো প্রেজেন্টেশন স্লাইড আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যদি এটা মুছে দিই, আপনি ব্র্যান্ড লোগো কালার কিভাবে নেবেন এবং কিভাবে সেটা আপনি অ্যালাইন করবেন সেটা আপনাকে আমি কি করে দিচ্ছি, একদম শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনি একটা ব্র্যান্ডেড স্লাইড তৈরি করবেন। আচ্ছা দেখেন, আচ্ছা এখানে কয়টা পেজ দেখতে পাচ্ছি আমরা? 3টা স্যার। 3টা। আমরা যদি এখানে আরেকটা পেজ নেই, দেখেন আমি যদি এন্টার করি, পেজ একটা বেড়েছে না? জি স্যার। কিন্তু কোনো কিছু কি চান্স পাচ্ছেন? আমি কি এই পেজে না। এসে আমরা যদি পেজের উপরের দিকে তাকাই, তাহলে একটা জিনিস তাহলে দেখতে পাই, আপনার পেজের উপরের দিকে দেখেন একটা হচ্ছে বাম পাশে একটা গ্রিন বার আছে, তারপরে একটু ডানে একটা রেড বার আছে, এবং তারপরে ডান কোণাতে পিপিএসএফ এর লোগোটা আছে, তাই তো? আবার জি স্যার। আবার বাম পাশে নিচে দেখেন, বাম পাশে নিচে যদি আমরা তাকাই, এখানে আমাদের একটা গ্রিন কালারের একটা ফুটার বার আছে। ফুটার বারের আপনার বাম পাশে আছে পিপিএসএফ এর ওয়েবসাইট, ডান পাশে আছে আমাদের আরেকটা, মানে এখানে facebook.com/trainer। তার মানে আমি বোঝাতে পারছি যে এক্সাম্পলটা, যে এখানে আমরা পিপিএসএফ এর যে কোম্পানিতে প্রেজেন্টেশন, যার ব্যানারে আমরা পাবলিক স্পিকিং করব, তাদের ওয়েবসাইটটা এখানে থাকলো। আর যেহেতু আমি প্রেজেন্টেশন করছি, আমার যদি নিজস্ব কোনো ওয়েব লিঙ্ক থাকে, সেটা ফেসবুক আইডি লিঙ্ক হতে পারে বা আমার নিজস্ব ওয়েবসাইট লিঙ্ক হতে পারে, সেটা আমি এই পাশে দিলাম। তাহলে এই ব্র্যান্ডের আইডেন্টিটির ভিতরে আমার তথ্য, তারপরে কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির লোগো প্লাস কোম্পানি ব্র্যান্ড আইডেন্টিটি সবকিছু কি আছে না? আছে। এখন আমি যদি আবার একটা পেজ বাড়াই, খেয়াল করেন তো পরবর্তী পেজে আমি এই পেজ আসছি, এই পেজে আমি ডিজাইন গুলো আমি করেছি,
না আপনারা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কি, আমি যদি এটাকে ডিলিট করি দেখেন, এই স্লাইডটা ডিলিট করলাম, এটাও ডিলিট করলাম। তো আমরা এই যে 1 নম্বর স্লাইডে যে কালার, আমরা যদি 2 নম্বর স্লাইডের এখানে এটা এন্টার করি, 2 এর পর একটা 3 নম্বর স্লাইড হয়েছে। দেখেন 3 নম্বর স্লাইডের এই ব্র্যান্ডিং এর কোনো কিছুকে চেঞ্জ হয়েছে? না না, এবং এই যে পিপিএস এর এটা by default। জায়গাটা আছে, একটা বিন্দু পরিমাণ মানে উপরে নিচে বা ডানে বামে কি সরছে? নতুন একটা স্লাইড নিয়েছি। না না, সরব আছে। তারপরে যে মাঝখানে যে লোগো দেখেন পেজের ভিতরে, মাঝখানে পিপিএস এর লোগোটা হালকা করে দেখা যাচ্ছে, তাই না? আমি যখন জি, কোনো স্যার। নতুন কোনো স্লাইড নিচ্ছি, এই স্লাইডে কি ওই জায়গাটার কোনো কিছু চেঞ্জ হচ্ছে? না না, তার মানে এই ফুল স্লাইডের কোন জায়গায় আমরা যতই স্লাইড আমি 10টা করি, 20টা করি, 100 করি, 50টা করি, কোনো কিছু কি চেঞ্জ হচ্ছে? আমার ব্র্যান্ডের জায়গায় কোনো কিছু চেঞ্জ করার কোনো সুযোগ আছে? নাই। না না আমরা যদি ইউনিলিভারের লোগো নেই, ওটা কি আমাদের কোনো চেঞ্জ করার রাইট আছে? না না, না স্যার সো আপনি যদি প্রফেশনাল কোনো কোম্পানির প্রেজেন্টেশন দেখেন, ধরে নেন যে আপনি মাইক্রোসফটের একটা প্রেজেন্টেশন দেখলেন, বা হুয়াওয়ে একটা কোম্পানির প্রেজেন্টেশন দেখলেন, কিংবা আপনি এই বাংলাদেশের ইউনিলিভারের প্রেজেন্টেশন দেখলেন, বা আপনি বড় কোনো প্রফেশনাল পাবলিক স্পিকারের প্রেজেন্টেশন দেখলেন, তাদের প্রেজেন্টেশনের মধ্যে অলওয়েজ একটা জিনিস আপনি পাবেন, সেটা হচ্ছে তাদের প্রেজেন্টেশনটা ব্র্যান্ডিং থাকে। মানে দেখলেই বোঝা যায় এটা অমুক কোম্পানির অথবা অমুক ব্যক্তির। তার মানে যখন এই জিনিসগুলো কারোর মধ্যে থাকে, তখন ধরেন একটা ট্রেনিং সেশন ডে লং, এখানে 1 ঘন্টা করে 8 জন ট্রেনার আপনার ট্রেনিং করাচ্ছে। তো এই জায়গাতে আপনি 3 জন ট্রেনারের প্রেজেন্টেশন স্লাইডে দেখলেন যে প্রত্যেকেরই আলাদা আলাদা একটা ব্র্যান্ডিং স্টাইল আছে, কিন্তু বাকি 7 জনের কোনো ব্র্যান্ডিং স্টাইল আপনি পেলেন না। এক স্লাইড এরকম, আরেক স্লাইড আরেক রকম, আরেক স্লাইড আরেক রকম, মানে কোনো মিল নাই। তখন আপনি সেখানে যদি বসে থাকতেন, তখন মনে করেন যে এই যে 3টা স্লাইড আপনি ব্র্যান্ডিং পাইলেন, এর মধ্যে একটা হচ্ছে মাইক্রোসফট, আরেকটা হচ্ছে ধরেন ইউনিলিভার, এবং তৃতীয়টা ওরকম কোনো পরিচিত কোম্পানি না, বাট তার স্লাইড গুলো ওই ইউনিলিভার এবং মাইক্রোসফটের কোম্পানির মতোই স্লাইডের একটা ব্র্যান্ডিং স্টাইল আপনি দেখতে পাচ্ছেন। এবার আপনার কাছে কি মনে হচ্ছে, এই যে 8 জন ট্রেনার যে ট্রেনিং করালো, আপনি যদি 8 জনেরই দেখেন, এই যে তৃতীয় ব্যক্তি যার কোনো মানে ইন্টারন্যাশনাল রিকগনাইজ কোনো পরিচিতি পাইলেন না, কিন্তু স্লাইড গুলো দেখে আপনি কি তার এই যে 8 জন ব্যক্তি যে প্রেজেন্টেশন করলো, বাকি 5 জনের তুলনায় মাইক্রোসফট ইউনিলিভারের পরেই এই যে তৃতীয় ব্যক্তি যার স্লাইড একটা ব্র্যান্ডিং টাচ পেয়েছেন, তাকে আপনি ধরে নিচ্ছেন না যে নিশ্চয়ই সে এই বাকি 5 জনের চাইতে একটু আপগ্রেড উচ্চতর লেভেলের মানুষ? জি স্যার, এটা হওয়া কি স্বাভাবিক না অস্বাভাবিক বলেন তো? স্বাভাবিক। এই যে স্বাভাবিক জিনিসটা আসলো, এইটা আপনার বেলায় যখন হবে, আপনি অডিয়েন্স হিসেবে যেমন পাবেন। আমি ট্রেনিং করাই, আমরাও তো প্রতিনিয়ত কোনো না কোনো ট্রেনারের ট্রেনিং করি। তাহলে আমরা যারা পাবলিক স্পিকার, আমরা পাবলিক স্পিকার, সে সবচেয়ে ভালো পাবলিক স্পিকার একটা গুণ কি জানেন? যে সবচেয়ে ভালো লার্নার। রাইট। ভালো লার্নিং, যে অলওয়েজ যে লার্নিং মোডে থাকে, তার গ্রোথ বাড়ে, তার গ্রোথটা বাড়তে থাকে। ইয়েস স্যার হ্যাঁ, সো আমরা যদি গ্রোথ চাই, সো এই যে দেখেন আমরা যখন এজ এ পাবলিক স্পিকার কোনো অডিয়েন্স হিসেবে আমরা গেলাম, সেখানে আমরা কিন্তু এই 8 জন থেকে এই তৃতীয় যার স্লাইড একটা ব্র্যান্ডিং টাচ আছে, তাকে আমরা ধরে নিচ্ছি যে বাকি 5 জনের চেয়ে লোকটা প্রফেশনাল, রাইট। কিনা? জি স্যার। এই সুযোগটা মানে প্রথম সুযোগটাই কিন্তু আসতেছে তার কি থেকে? তার ব্র্যান্ডিং স্লাইড থেকে, তাই না? এক্স্যাক্টলি। So, আমি জি যদি স্যার। আমার যে স্লাইডটা দেখালাম একটু আগে, ওইটা এক ধরনের ব্র্যান্ডিং টাচ দেখলেন আপনারা, আবার এখন যেটা দেখাচ্ছি এটা আরেক ধরনের ব্র্যান্ডিং টাচ দেখতে পাচ্ছেন, তাই না? মোট কথা হচ্ছে আপনার স্লাইডে কোনো না জি কোনো স্যার। ব্র্যান্ডিং টাচ থাকতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন, ইয়েস স্যার জি স্যার। এই যে জিনিসটা আপনাদের মধ্যে কি কারো কিউরিয়াসিটি আসতেছে যে আমাদের স্লাইডে আমরা যদি এন্টার দেই, স্লাইডে তো এরকম কোনো ডিজাইন অটোমেটিক থাকে না,
তাহলে আপনার স্লাইডে অটোমেটিক ডিজাইনটা থাকতেছে কেন? এই কোশ্চেনটা কি জানতে চাই স্যার। থাকছে? জি জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমি যদি এই স্লাইডেরই এই যে দেখেন এই যে পিপিএসএফ লেখাটা, মনে হয় আমি চাচ্ছি যে এই লেখাটা কালারটা বদলাবো, অথবা এই কালার বদলাবো, বা এখানে কোনো একটা বানান ভুল হয়েছে আমি কারেকশন করবো। আমি দেখেন এখানে যতই কার্সর নিচ্ছি, মাউস নিচ্ছি, এখানে কিন্তু এটা চেঞ্জ করে কোনো অপশন আসতেছে না। খেয়াল করছেন? জি স্যার। জি স্যার। আমি ভাবতেছি এই পিপিএসএফ এর লোগোটা এখান থেকে একটু সরাই এইদিকে বামে দিব, দেখেন আমি টানতেছি, এখানে একটা রেখার মতো যাচ্ছে, কিন্তু পিপিএসএফ লোগো কিন্তু চেঞ্জ হচ্ছে না। জায়গা পরিবর্তন হচ্ছে, ফিক্সড হয়ে গেছে। ফিক্সড হয়ে গেছে। তো আমি এই যে উপরে যে দুইটা দাগ আছে, এবার চাইলে আমি এই দাগ দুটোকে আমি একটু সরাবো, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যখন টান দিতেছি দেখেন এটা কিন্তু আসতেছে না, ফিক্সড হয়ে গেছে, জি স্যার। তাই না? তাহলে আমি আপনাদেরকে দেখাবো যে এই জিনিসটা কিভাবে করে। এইটা করে আপনি আপনার নিজস্ব একটা ব্র্যান্ডিং স্টাইল যখন আপনি দাঁড় করাবেন, তখন আপনি এইটাকে স্ট্যান্ডার্ড করার জন্য, এইটাকে স্ট্যান্ডার্ড মান উন্নত করার জন্য, এইটা আপনার লাইফ এর একটা জার্নি। এটা আজকে আপনার সর্বোচ্চ মানে যাবে ব্যাপারটা তা না। আমি 2011 সালে, আমি তো আমার পরিচয় সম্পর্কে খুব একটা বলতে পারিনি, কারণ শুরুতে আমি আমার কিছু টেকনিক্যাল জটিলতায় ভুগেছি। আমি 2001 সাল থেকে 2010 সাল পর্যন্ত বাংলাদেশে আপনার মোর দ্যান 3 লাখ মানুষ আমার কাছ থেকে ট্রেনিং নিয়েছে, এবং 2010-এর পর থেকে আমি ইন্টারন্যাশনাল বেশ কিছু কোম্পানি, ইউএসএ, অস্ট্রেলিয়া, তারপরে আপনার ইউরোপের কিছু কোম্পানি, তাদের উচ্চতর লেভেলে মানে এমডি, চেয়ারম্যান, বোর্ড অফ ডিরেক্টর, তাদেরকে আমি ট্রেনিং করাই। এবং বিশেষ করে এই যে পাওয়ার পয়েন্টের ট্রেনিং, স্লাইড গুলো কিভাবে ব্র্যান্ড হবে, এটা তাদেরকে করে দেয়। ওয়ার্ল্ডের বেশ কিছু নামি কোম্পানির স্লাইডের ব্র্যান্ডটা আমার করা, বেশ কিছু নামি কোম্পানি, তার মধ্যে একটা যদি বলি আপনার, সেটা হচ্ছে ইউরোপিয়ান ওয়াটার টেকনোলজি, ওদের স্লাইডের ব্র্যান্ডিংটা আমার করে। 2010 সাল থেকে আমি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করি, এবং একটা কোম্পানি আমাকে 12টা স্লাইড ঠিক করে দেওয়ার জন্য ওই সময় আমাকে পে করেছিল $605, এটা 2011 সাল। 12টা পেজ, এই 12টা পেজে ব্র্যান্ডিংটা মিলিয়ে দেওয়ার জন্য আমাকে পে করছিল $605। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা? তো একটা কোম্পানি জি স্যার। $605 দিল 2011 সালে, সেটা এখনকার টাকায় কম্পেয়ার করলে এটা প্রায় 2.5 লাখ টাকার ভ্যালুতে চলে যায়, তাই কিনা? জি তাহলে স্যার। একটা জি কোম্পানি একটা ব্র্যান্ড স্লাইড করার জন্য তারা যদি 2010 সালে $605 খরচ করে, তাহলে ব্র্যান্ডের পিছনে ব্র্যান্ডের গুরুত্বটা কতটুকু বোঝা যায়? জি জি স্যার। স্যার, অনেক গুরুত্বপূর্ণ। এবং আমি যে খুব হাই লেভেলের মানে পেমেন্ট নিয়েছি ব্যাপারটা তা না। ওই সময় এমন অনেকেই ছিল $2,000 $3,000 নিয়েও কাজ করছে। Right. সো এখন এই জিনিসটা কিভাবে করে আমি আপনাদেরকে দেখাই দেবো যে স্লাইডের ব্র্যান্ডিংটা কিভাবে করে, ঠিক আছে? তো আমরা এটার মধ্যে করবো না, নতুন আছে এটাতে একটু দেখাই যে কিভাবে করে। করার নিয়ম হচ্ছে, আমাদের যতগুলো স্লাইড আছে এইখান থেকে আমরা, আচ্ছা, এখানে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2007। আমি আপনাদেরকে রিকমেন্ড করব যত লেটেস্ট পারেন ইউজ করবেন, কারণ লেটেস্ট করলে, সেই লেটেস্ট ভার্সন ইউজ করলে আপনার স্লাইডটা অটোমেটিক্যালি একটা ব্র্যান্ডিং টাচ আসবে। কথাটা বোঝাতে পারলাম? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আপনার মান মানুষের মাঝে অনেক বেশি পাবেন। আর যখন আপনি এটাকে এক্সপোর্ট করবেন, তখন কি করবেন, এই যে এখানে এসে সেভে যাবেন, সেভে গিয়ে আপনি এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে এইখানে যাবেন, এখানে গিয়ে এখানে
এখানে গিয়ে আপনি যে কাজটা করবেন, এই যে দেখেন এখানে মোড আসছে PPTX, হ্যাঁ, এই জায়গায় আপনি সিলেক্ট করলে আপনি দুইটা ফরম্যাটে ফাইল নেই, আচ্ছা ফাইল নেই, এই যে এখানে দেখেন PPTX, এখানে দেখেন অনেকগুলো ফরম্যাট আছে, হ্যাঁ, এখানে একটা আছে দেখেন, এই যে উইন্ডোজ পাওয়ারপয়েন্ট 97 to 2003, আপনি প্রয়োজনে এই ভার্সনে একটা সেভ দিবেন। আমি সেভটা করে দেখাই, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে নাম দিলাম হলো 2003, আমি 97 to 2003, এটা হলো দেখেন, এটা যখন আমি দিয়েছি তখন এখানে ফাইলের এক্সটেনশনটা এর আগে কি ছিল দেখেন, আমি যদি এটা সিলেক্ট করি, এক্সটেনশনটা কি এখানে PPTX, ঠিক আছে, এটা হলো মডার্ন পাওয়ার পয়েন্টের মডার্ন ভার্সন হচ্ছে PPTX, মডার্ন ফাইল নেম হচ্ছে PPTX। বাট আমি যদি এটা এইখানে যাই, এখানে আপনি অবশ্যই PPT নেবেন, এখানে যে POT আছে এগুলো নেবেন না, PPT নিয়ে একটা ফাইল আমি সেভ করলাম। আরেকটা সেভ করবো, সেভটা আমি এখন করবো না, জাস্ট আপনাদেরকে দেখাবো। এখানে গিয়ে আমি এই যে এখানে পাওয়ার পয়েন্ট সিলেক্ট করব, করে এখানে ফাইলের নাম দেব, ফাইলের নাম আমি দিলাম মনে করুন যে PPTX, মূলত 2010 থেকে শুরু, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে ভার্সন, পাওয়ার পয়েন্ট 2010 থেকে হলো PPTX শুরু, হ্যাঁ, এইটা দিয়ে আমি যদি সেভ দিই তাহলে এটা PPTX ফরম্যাটে সেভ হয়ে গেল। এখন যদি কারো পাওয়ার পয়েন্ট ভার্সন থাকে 2013, আপনি 13-এ সেভ করবেন, 16 হলে 16-এ সেভ করবেন, মানে লেটার যেটা থাকবে ওইটাতেই করবেন। কিন্তু করার পাশাপাশি আপনি আরেকটা সেভ করে নেবেন, কত একদম একেবারে এই যে এইটাতে 2003-তে, দুইটা থাকলে হবে কি, আপনি যদি লেটেস্ট ভার্সনে ওপেন করেন মানে সেভ করেন, ওই ফাইলটা যখন অন্য কোনো কম্পিউটারে ওপেন করতে চান, ওই কম্পিউটারে যদি ওই ভার্সনের পাওয়ার পয়েন্টটা না থাকে, আপনার এই ফাইলটা কিন্তু ওপেন হবে না। কথা ক্লিয়ার? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। ধরে নেন যে আপনি আপনার বাসার কম্পিউটারটা হচ্ছে পাওয়ার পয়েন্ট 2013 বা 2016, আপনি ফাইল সেভ দিয়েছেন, পেন ড্রাইভে নিয়ে গেলেন, এবার আপনি আপনার ইউনিভার্সিটিতে বা কোনো কোম্পানিতে প্রেজেন্টেশন করবেন, সেখানে পেন ড্রাইভ দিয়ে ওদের কম্পিউটারে ফাইলটা দিলেন, কিন্তু ওদের কম্পিউটারে পাওয়ার পয়েন্ট ভার্সন হচ্ছে 2007, আপনার এই ফাইলটা কিন্তু ওখানে ওপেন হবে না। তার মানে আপনি এত সুন্দর প্রেজেন্টেশন বানায় নিয়ে গেলেন, কিন্তু আপনি কিন্তু প্রেজেন্টেশন করতে পারছেন না, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। সেই জন্য আপনি আরেকটা ফাইল নিয়ে নেবেন, পাওয়ার পয়েন্ট 2003 ভার্সনে সেভ করে নিলে, এটা সেভ করে এটা কিছু অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে আপনি যে মডার্ন কিছু ডিজাইন করেন, কিছু কিছু ডিজাইন হবু ওখানে যাবে না, একটু অন্যরকম চেঞ্জ হয়ে যাবে, একটু কালার চেঞ্জ হয়ে যাবে হয়তো। আপনি যদি একটা 3D ডিজাইন করেন, 3D ডিজাইনটা কিন্তু ওখানে শো হবে না। এটা কিন্তু ওখানে শো, তাহলে দুইটা প্রেজেন্টেশন ফাইল যদি আপনি নিয়ে যান, তাহলে আপনার কি কোথাও প্রেজেন্টেশন করতে সমস্যা হবে? না না স্যার। হবে না। আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে আপনি এখানে দেখেন PDF নামে একটা অপশন পাবেন, PDF। আপনার এখানে আমি এই ভার্সনে পাচ্ছি, কিন্তু আপনার কম্পিউটারে যে ভার্সন, সেই ভার্সন ওটা নাও পেতে পারেন, কিন্তু যত লেটেস্ট ভার্সন দিয়ে করবেন
সেখানে সুবিধা কি আপনার প্রেজেন্টেশনে লেটেস্ট হবে, বাট সেভ করার জন্য আপনি লেটেস্ট এবং ওল্ড অনেক ভার্সনে আপনি সেটা সেভ করতে পারবেন। বোঝা গেল? জি স্যার। जी सर बुझতে পারছি। পিডিএফটা কোথায় এখানে? whatever, এখানে হয়তো পিডিএফটা নাই, এটা লেটেস্টে পাবেন আপনি। এই হচ্ছে বিষয়, এখানে একটা সতর্কতা বলে দিলাম। চলেন এবার আমরা আমাদের যে কোনো একটা স্লাইডে যাই। আমরা আগের যে স্লাইডটা ছিল তখন ওই স্লাইডেই যাই। এই স্লাইডের ব্র্যান্ডের ইমেজটা কি? এই যে দেখেন এখানে বাম কোণাতে হালকা গোলাপি একটা অপশন, একটা ব্লক দিয়েছে, খেয়াল করেছেন? হালকা গোলাপি। जी सर আবার ডান কোণাতে দেখেন পিপিএসএফ টা যেখানে লেখা, ওখানে হালকা সবুজ একটা বৃত্ত আছে, তাই না? जी এই জিনিসগুলো করেছে, বাট এগুলো আপনার এগুলো কারেকশন করার, ব্র্যান্ডিং করার জায়গাটা হচ্ছে এটাতে হয়তো পাবেন না, বাট ব্র্যান্ডিং করার জায়গা হচ্ছে ধরেন আমরা চাই যে নিচে আমাদের ওয়েবসাইটটা অলওয়েজ যেন থাকে, তাহলে আমাদের কি করতে হবে? আমরা চলে যাব ভিউতে। ভিউতে গিয়ে এখানে স্লাইড মাস্টার নামে একটা অপশন পাবো ভিউতে গেলে। এটা সব পাওয়ারপয়েন্টের সব ভার্সনেই পাবেন। তো আমরা স্লাইড মাস্টারে ক্লিক করব। ক্লিক করে আমরা একদম উপরের যে স্লাইডটা, এই স্লাইডের ক্লিক করা থাকবে। এখানে এসে আমরা ধরে নিলাম যে এখানে হোমে ক্লিক করব। হোমে ক্লিক করে এখান থেকে একটা বর্ডার নেই, বর্ডারটা নিয়ে কমায় বাড়ায় দিতে পারি আমার যেটা খুশি। তারপর এটা কালার দিতে পারি, ধরেন আমি কালার দিব, কালার দিব আমি গ্রিন দিব। দিয়ে এখানে আমি লিখবো, এর জন্য আমাকে একটা ইনসার্ট টেক্সট বক্স, টেক্সট বক্স আমি এখানে এসে নিয়ে নিব। এই টেক্সট বক্সে ভিতরে আমি লিখবো .com, এটা লিখলাম, মাঝখানে দিয়ে দিল। এখানে দিয়ে দিলাম। এবার আমি যদি এটাকে সেভ করি, সেভ করলাম। সেভ করে আমি আসি কোথায়? এখানে কিন্তু আপনি বের হইতে কিছু পাবেন না। আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের স্লাইড মাস্টার ইউজ করলে আমি অনেককেই দেখছি যে ভাই আমার তো 30 পেজের স্লাইড ইনফরমেশন, আমার তো স্লাইডে কোনো ইনফরমেশনই পাচ্ছি না, কিছুই না, এগুলো গেল কোথায়? এগুলো গেল কোথায়? স্লাইড মাস্টারে শুধু স্লাইডের ডিজাইন গুলো করা যায়। বোঝা গেল? তথ্য পাওয়ার জন্য जी सर আপনাকে স্লাইড মাস্টারে ক্লিক করে এখানে স্লাইড মাস্টারকে ক্লোজ করতে হবে। ক্লোজ করলে তো আমি আমার তথ্যগুলো তখন পাচ্ছি না। এখন দেখেন আমরা এই যে এখান থেকে যদি দেখি, আমাদের প্রত্যেকটা স্লাইডে কিন্তু ওই একই জায়গাতে ওই জিনিসটা আসছে, পেয়েছেন? ঠিক আছে। ঠিক আছে স্যার এখন আপনি যদি হেডলাইনের জায়গাটা আমরা যদি চাই, আমি আমরা একটা ব্ল্যাঙ্ক একটা পাওয়ার পয়েন্ট নিই।
আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি। আপনারা কি যতটুকু আলোচনা করেছি ততটুকু বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। এই আলোচনা কি এর আগে শুনেছিলেন? না স্যার, আজকে প্রথম শুনলাম স্যার। স্যার এই ক্লাসটা তো প্র্যাকটিক্যাল ক্লাস, আমাদের একটু ভিডিও রেকর্ডেড আপনার এই ক্লাসটা দিলে আমাদের আরো সুবিধা হবে। যে কি বললেন? আপনি এই ক্লাসটা ভিডিও রেকর্ডেড ক্লাসটা যদি দেন আমরা আরেকবার দেখে ভালো করে বুঝতে পারবো। আমাদের ক্লাসগুলো প্র্যাকটিক্যাল ক্লাস ভিডিও তো কোনো রেকর্ডিং দেওয়া হবে না, এটা অনেকবার মনে হয় বলা হয়েছে। এটা গুরুত্ব স্যার, দিয়ে আপনার এই ক্লাসটা তো প্র্যাকটিক্যাল ক্লাস, তো এটা তো লাগবে স্যার, একবারে তো বুঝতে পারতেছেন না। এটা কঠিন কিছু না তো, আমি তো সিম্পল দেখাচ্ছি, ভেরি সিম্পল। এখানে আমি এই স্লাইডটা নিলাম, নিয়ে আমি চলে যাব কোথায়? ভিউতে। আগে এটা সেভ দিয়ে না, এটা নামে সেভ দিই। সেভ এস। এখানে আমরা স্লাইড মাস্টার ডিজাইন টেস্ট নামে এই ফাইলটা সেভ করছি। আচ্ছা, তো এখন এইটাকে আমরা একটু ডিজাইন করব। এটা তো আমাদের স্লাইড, তো আমরা এখানে স্লাইড যাই থাকবে, আমরা চলে যাব ভিউতে। ভিউতে গিয়ে আমরা কোথায় যাবো বলেন তো? ভিউতে যাওয়ার পরে বলেন, কেউ একজন বলেন আমরা কি করব? হোম থেকে কোথায় যাব? ভিউ। বলেন আমার সাথে কেউ। ভিউ, ভিউ, ভিউ এর পরে ভিউতে কোথায় যাব। যাবো আমরা? স্লাইড মাস্টার। স্লাইড মাস্টার। ভিউ থেকে স্লাইড মাস্টার। স্লাইড জি, মাস্টারে গিয়ে এই যে দেখেন স্লাইড মাস্টার, এখানে ডিজাইনটা ক্লিক টু এডিট মাস্টার, আসছে, অনেকগুলো স্লাইড। টাইটেল স্টাইল। এখানে আমরা প্রথমে যেটা পরে এই জায়গাতে আমরা এই যে লেখাগুলো আছে এগুলো আমরা রাখতেও পারি, অথবা এগুলো ডিলিট করে দিয়ে আমরা পরে এগুলো লিখব। আমরা এখানে এটাকে একটা কালার করি, ধরেন যে ব্যাকগ্রাউন্ড স্টাইলটা নেই। আমরা এই স্টাইলটা করে নিলাম, আমরা এই স্টাইলটা করে নিলাম। দেখেন প্রথমটা যখন নিয়েছি সবগুলো কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা এই জায়গাটায় কি করব? প্রথমে যেটা করব, হোমে ক্লিক করে, এই হোম কিন্তু স্লাইড মাস্টারের হোম, আমাদের পাওয়ার পয়েন্টে মূল হোম না, স্লাইড মাস্টারের জন্য হোম। এখানে এখানে আমরা একটা বক্স নিলাম, বক্স নিয়ে এই জায়গাটাতে দেব, এইটা কালার দিব মনে করেন এই কালারটা দিলাম, এই কালারটা দিলাম। আর এইখানে এখানে যে কাজটা করতে পারি, এটাকে ধরে আমি ঠিক এইখানে এটা কালার দিলাম,
তো এটা হচ্ছে রেড, আরেকটা হচ্ছে, আর দরকার নেই, আমি এইটাকে লম্বা করে দিচ্ছি। এটা আমার হেডলাইনের জন্য আসবে। তো এখন আমি এখানেও আমি একটা অক্ষর লিখে দিব, সেটা এখান থেকে ইনসার্ট টেক্সট বক্স, এটা একটা নিয়ে নিলাম। এখানে কি দিব, ধরেন এখানে লিখলাম যে www.test.com/ এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা দিলাম। তো দিয়ে আমি এখান থেকে কোথায় যাব, সেভ করব, সেভ, Ctrl+S দিয়ে আমি ক্লিক করব স্লাইড মাস্টারে, স্লাইড মাস্টারটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে দেখেন এখন এই যে আমি যদি যতগুলো স্লাইড নিচ্ছি আমার নিচের ব্লকটাও থাকতেছে, উপরে আমি যে হেডলাইন লিখবো আমি চাচ্ছি হেডলাইনের নিচে আমার একটা মেরুন কালারের বা রেড কালারের আন্ডারলাইন থাকবে, ওটা কিন্তু আছে, আছে কিনা বলেন তো? জি স্যার। এই হচ্ছে বিষয় আর কি। এইভাবে আমরা আমাদের স্লাইডে যদি কোনো লোগো দিতে হয়, তো আমরা ধরেন যে আমরা এই মুহূর্তে পিপিএসএফ এর লোগোটাই দেব। তো আমি যদি এইভাবে লোগো দেই, পিকচার, জানেন ধরেন এই যে পিপিএসএফ এই লোগোটা আমি দিব, কোথায় ইউজ করব, আমি চাইলে মাঝখানেও, এটা এখানে না, এটা হবে নাম্বার 1 স্লাইড, স্লাইড নাম্বার 1 এই স্লাইডে দিব। আমরা যাচ্ছি এখানে লোগো দিব, বা এখানেও না, আমরা এখানে রাখবো, স্লাইডের ডান কোণা দিয়ে রাখবো, এইভাবে এটা আমি রেখে দিব। লোগোটা যদি এখানে রাখা হয় তাহলে দেখেন আমরা কিন্তু এটা কোথায় আছি, এটা মূল জায়গাতে আছি। তো দ্বিতীয় পেজে কি আছে, আমরা যদি এটা ভিউ করি, প্রথম পেজে লোগোটা আছে তাই না, দ্বিতীয় পেজে কি আর আছে, নাই। হ্যাঁ স্যার। আমরা আগে কি করতাম, আমি আমার প্রফেশনাল ট্রেনার লাইফের প্রায় 8-10 বছরই যে কাজটা করতাম এইভাবে করতাম। এটা আছে, এটাকে কপি করে প্রত্যেকটা পেজে এসে পেস্ট করতাম, প্রত্যেকটা পেজে এসে পেস্ট করতাম। তারপরে এইটাকে কপি করে নিচে ফুটার যেটা আছে এটাকে কপি করে প্রত্যেক পেজে পেস্ট করতাম। কিন্তু এটা আসলে এতগুলো কাজ করার কোনো দরকার নাই। আমরা যেটা করব, আমরা চলে যাব স্লাইড মাস্টারে, ভিউতে যাব, ভিউতে গিয়ে যাব স্লাইড মাস্টার নাম্বার 1 পেজে চলে যাব, গিয়ে এখানে ইনসার্ট থেকে আমরা ওই পিকচারটাকে নিয়ে আসবো। এটাকে ধরে আমি উপরে দিতে পারি, অথবা কেউ কেউ বামে রাখে, যেখানে খুশি। আপনি যে ব্র্যান্ডের স্টাইল যেটা ওটাই করতে পারেন। বাট কোন স্লাইডে নিচে রাখলেন, কোন স্লাইড আবার উপরে, কোন স্লাইডে মাঝখানে, কোনটা ডানে, কোনটা বামে, নট লাইক দ্যাট। ঠিক আছে?
আমরা এটাকে সেভ দিয়ে ক্লোজ করে দেব স্লাইড মাস্টার। এখন দেখেন আমরা যেই স্লাইডে যাই, আমি তো আরো স্লাইড বাড়াই, সেম জিনিসগুলো কিন্তু ওখানে আসতেছে। খেয়াল করেছেন? আচ্ছা, আমি কয়টা স্লাইডে দিয়েছি বলেন তো? হ্যালো, জি স্যার। আমি কয়টা স্লাইডে দিয়েছি এই জিনিসগুলো? লোগো সবগুলো কয়টা slide এ স্লাইডে slide এ। দিয়েছি? একটা একটা ওয়েবসাইট স্লাইডে কয়টা দিয়েছি। স্লাইডে দিয়েছি? একটা স্লাইডে। এখন আমি স্লাইড যতই চেঞ্জ করি বা যতই বাড়াই, দেখেন আমি 2 নাম্বার স্লাইডে আছে, আপনার লোগো ওগুলো কিন্তু জায়গা মতো আছে। 3 নাম্বার 5 নাম্বার, আমি 6 চলে আসছি, তারপর লোগো আছে। আমি তো 7 বাড়াই, 8 9 10 সবকিছু কিন্তু আসতেছে। এখন আপনার ব্যাকগ্রাউন্ড জি। কালার কি হবে, আপনার এই ডিজাইন কালারটা কি হবে, এইটা আপনাকে ডিজাইন করে 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 দেখে দেখে আপনাকে চুজ করতে হবে। অথবা কাউকে দিয়ে করায় নেন, অথবা অন্য কোনো জায়গা থেকে চুজ করেন, হোয়াটএভার যাই করেন না কেন, এটা একবার করে আপনি মাস্টার স্লাইডে দিয়ে দিলে ওইটাই আপনার সব স্লাইডে ফলো করবে। ঠিক জি আছে? স্যার। ওকে, এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? আমরা তো একটা স্যার। বিরতিতে যাই। বিরতি। হ্যালো, জি এতটুকুতে স্যার, কারো কোনো বলুন। প্রশ্ন আছে? আচ্ছা, এই না জিনিসগুলো স্যার, কঠিন না সহজ? সহজেই স্যার। জাস্ট সহজ জানো। আছে, তবে আবার একটু দেখতে হবে, হ্যাঁ, এই একবার যেগুলো তো আর মনে প্র্যাকটিক্যাল থাকবে না। আপনার আপনার কম্পিউটারে চেক করতে হবে। আমি একটা জি কাজ স্যার। করি, আমি যা দেখালাম, আমি আপনাদেরকে 5 মিনিটের একটা বিরতি দেব। এর মধ্যে আপনারা পানি খাওয়ার বা কিছু দরকার পড়লে করে নেন। একই সাথে এই যে স্লাইড মাস্টারটা আপনারা একটু টেস্ট করে নেন আপনার কম্পিউটারে। আপনাদের প্রত্যেকের কম্পিউটারে স্লাইড মাস্টারটা একটু টেস্ট করে নেন। এই মুহূর্তে আমার ল্যাপটপে একটু প্রবলেম আছে স্যার, এজন্য করতে পারবো না এখন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমি একটু ফোনে ক্লাস করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে আচ্ছা স্যার, বিরতি যাওয়ার আগে একটা প্রশ্ন। যখন আমরা স্লাইড গুলো তৈরি করব, তখন যে বললেন যে 2-3টা ভার্সনে এগুলো পেন ড্রাইভে ভরে নিয়ে যেতে হবে স্যার। হ্যাঁ, বলেন, শুনছি। এগুলো ভরে নিয়ে যে ওখানে যে আমরা যেখানে প্রেজেন্টেশন দিতে যাব, সেখানে যে যারা মনিটর স্ক্রিন গুলো কন্ট্রোল করবেন তাদের ওখানে দেব জি ওটা। জি। এটা যখন দেওয়ার পরে যে আমরা যে যে প্রেজেন্টেশন গুলো দেবো, যখন স্লাইড গুলো চেঞ্জ করবো, তখন তো আমাদের হাতে একটা রিমোট কন্ট্রোল থাকবে নাকি? ওইটা আবার ডিফারেন্ট কেস। ওইটা হচ্ছে আপনি এইটা শোনেন, এ পর্যন্ত জি যারা এখন ওই যে ওইটাকে পয়েন্টার, আমি প্রথম পয়েন্টার কিনছি 4,900 টাকা দিয়ে। ওই জি পয়েন্টার এখন বোধহয় 300 টাকাতে পাওয়া যায়। জি তো এই জিনিসগুলো নিজের অ্যাসেট, আপনি আরেকজনকে দিবেন, ওরা আপনাকে দিবে, নট লাইক দ্যাট। এগুলো প্রফেশনাল পাবলিক স্পিকার ট্রেনারদের নিজের অ্যাসেট। ল্যাপটপ আপনি আরেকজনকে দিবেন, সে চালাবে, নট লাইক দ্যাট। আপনি আপনার নিজের ল্যাপটপ নিয়ে যাবেন, বাট ইন কেস জি যদি জি তাদের ল্যাপটপে দেন, তখন আপনার ওইরকম আপনি জিজ্ঞেস করবেন যে আপনার এখানে পাওয়ার পয়েন্ট কোন ভার্সন আছে। তো যে ভার্সন জি। আছে ওইটা অন করবেন। যদি লেটেস্ট ভার্সন থাকে লেটেস্ট ভার্সন অন করবেন, যদি না থাকে তাহলে পুরোনো ভার্সন অন করবেন। না, ওটা ঠিক আছে। তাহলে ওই যে মনিটরটা কন্ট্রোল করবে কে যখন আমি স্লাইড গুলো চেঞ্জ করব? আপনি নিজে করবেন। সেটাই তো বলতেছি, ওটা রিমোট কন্ট্রোল তো আমার হাতেই থাকবে। এটা আপনি জানেন আপনার হাতে থাকবে কিনা। আপনি রিমোট কন্ট্রোল যদি আপনি কিনা নিয়ে যান, আপনার হাতে থাকবে। কিনা না নিয়ে জি গেলে জি। ওরা আপনাকে দিবে রিমোট কন্ট্রোল, এ আশা এই করবেন না। মাহবুব না ভাই, না। এটা আপনি কোথায় প্রেজেন্টেশন করবেন, এটা ইয়ের উপরে কেস টু কেস ভ্যারি করে। এখন সবকিছুই যে আপনাকে রিমোট কন্ট্রোল দিয়ে করতে হবে তা না, সবকিছুই যে না না। আপনাকে হাতে করতে হবে তা না। এটা সিচুয়েশন টু সিচুয়েশন ভেরি করে। ভ্যারি করে, এটা রাইট। আসলে স্যারের কাছ থেকে জিজ্ঞেস করা জি। মানে কোনো স্লাইড যুক্তিযুক্ত না, চেঞ্জটাও না। সিম্পল স্যারের একটা কাছ বিষয়। থেকে তো শুনতে হবে, যেহেতু আমাদের এই ধরনের অভিজ্ঞতা নাই। স্যারের অভিজ্ঞতা আছে, সেজন্য তো আপনার তার কাছ থেকে স্লাইড শুনছি। চেঞ্জের ক্ষেত্রে সোজা কথা হচ্ছে জি কম্পিউটারের যে ডাউন অ্যারো আর আপ অ্যারো, এটা হলো আপ ডাউন, স্লাইড জি উপরে নিচে নেওয়া। মানে এই আপ ডাউনের এই ভার্সন হচ্ছে
মাউস আছে, পয়েন্টার আছে, এগুলো আপনি যেটা কিনবেন সেটা ওরা শুধু কি করবে, আপনি যেখানে যাবেন ওদের ওখানে ওই যে ইউএসবি পোর্টে আপনাকে একটা ইউএসবি ঢুকানোর অপশন দিবে। এই অপশন আপনারই জি যন্ত্র, আপনি পয়েন্টার মাউস যেটা হবেন ওদের কম্পিউটারে আপনাকে একটা ইউএসবি পোর্ট ঢুকাইতে দেবে, এবং ওই ইউএসবি পোর্টটাই হচ্ছে আপনার রিমোট হ্যান্ডলিং এর টুলস। আপনি যেটা কিনছেন জি ওইটার একটা ইউএসবি পোর্ট আছে, সেই ইউএসবি পোর্টটা ওদের ওই পিসিতে ঢুকাই দিবেন, দেন আপনি আপনার কন্ট্রোল করবেন। দ্যাটস ইট। জি জি থ্যাংক ইউ স্যার, ওকে এগুলো জানতাম না তো এর জন্য জেনে নিলাম আর ওকে, তাহলে থ্যাংক ইউ আপনি স্যার। এখন, আমি একটা বিরতি দিচ্ছি, জাস্ট যেহেতু পাওয়ার পয়েন্টের টেস্ট করবেন, আমি 10 মিনিটের বিরতি দিব। জাস্ট 10 মিনিট বিরতি, কিন্তু শুধু শুধু না, এই জিনিসগুলো টেস্ট করে আপনার কম্পিউটারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাকে এভাবে একটু টেস্ট করবেন, দেন আমি তারপরে আসতেছি আবার। ঠিক আছে, আমি এখন বাজে 10টা 31, আমি 10টা 41-এ শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং টেস্ট করে একটু প্র্যাকটিস করে আসেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার শোনা যাচ্ছে? খুব স্লো, আচ্ছা বলেন, শুনতেছি। বলছিলাম যে প্রজেক্টরে যদি প্রেজেন্টেশন দেই তাহলে সেটার সাইজ কত হলে ভালো হয়? সেটা কি 16:9 নাকি 4:3? সাউন্ড বোঝা যাচ্ছে না, মেসেজে লিখতে পারেন। আপনারা কি ওনার সাউন্ড বুঝতে পারছেন উনি কি বলছে? জি স্যার, তিনি বলছিলেন যে প্রজেক্টরে যদি প্রেজেন্টেশন দেওয়া হয় তাহলে সাইজ কোনটা হলে ভালো হয়, 16.9। 16:9 নাকি 4:3, সেটা বলছিল আর কি। 16.9 ইজ স্ট্যান্ডার্ড। আপনি যদি এখন থেকে একটা কাজ করতে পারেন, আপনার লাইভে টোটাল প্রেজেন্টেশন হবে 16.9। দুই একটা জি জায়গায় জি এক্সেপশনাল সাইজ চেঞ্জ করা লাগতে পারে। দেখা গেল যে ওই স্টেজে আপনার বোর্ডের বা প্রজেক্টরের সাইজ স্কোয়ার, তখন আপনি 4.3 করে নেবেন। জি এখানে দেখেন এই যে স্লাইড গুলো আমরা যদি ওপেন করি, প্রত্যেকটা আলাদা আলাদা কিছু জিনিস দেখা যাচ্ছে না? মানে আমরা যদি এইটা এক ধরনের কালার, এইটাতে আরেক ধরনের কালার, এইটাতে আবার আরেক ধরনের টাচ, প্রত্যেকটা একটা আলাদা আলাদা ফিল আছে না? জি আমরা স্যার। যদি এইটা ওপেন করি, প্রো দরকার নেই, আমরা ইয়ে যাই। আচ্ছা, আমাদের এখানে কেউ কি ঘুমাচ্ছে? নাক ডাকার শব্দ পাচ্ছি আমি। সম্ভবত সেলিয়া স্যার। হ্যাঁ, ঘুমাতে নাক ডাকার শব্দ পাচ্ছি, ক্লাসে অবাক করা এ বিষয়। না আমিও তাই ভাবতেছি। পুরস্কার দেওয়া হচ্ছে, এই কাজটা করছে। অস্বাভাবিক কিছু না, রাত্রে 11টা বাজে,
11টা বাজলে তো নাক ডাকা খুবই স্বাভাবিক বিষয়, অনেকের ঘুমের টাইম, আমরাই না 11টার সময় ক্লাস করতেছি। আচ্ছা, এখানে বেশি জি কিছু স্যার, দেওয়ার আমারও খুব উদ্দেশ্য ঘুম না। পাচ্ছিল আর কি। উদ্দেশ্য এটা দেখেন, আমাদের এটা প্রো স্লাইডটা ওপেন করব না, কিন্তু এতক্ষণ আমরা যে ক্লাসগুলো নিলাম সেইটার একটা ফিল আপনারা প্র্যাকটিক্যালি বুঝেন। আমাদের ক্লাসের কি ছিল কি, যে আমাদের একটা নির্দিষ্ট কালার, লোগো কালার বা ব্র্যান্ড কালার থাকবে। তারপরে জি ওই স্যার। কালারেরই আমরা যখন বিভিন্ন স্লাইডে আমাদের হেডলাইন, ফুটার, তারপরে ওই যে বুলেট, বিভিন্ন জায়গায় এই কালারটার একটা টাচ থাকবে। তো আমরা এই স্লাইডটা, যদিও এটা প্রো ভার্সন আমরা ওপেন করতে পারছি না, সো আমরা যেটা করতে পারি, আমরা এটা যে কাজটা করতে পারি, এখানে দেখেন যে ওপেনিং পেজটা ফুল পেজ হচ্ছে মেরুন কালার, এবং তারপরে তারা এই যে একটা ডিজাইন করেছে, তারপর সেকেন্ড পেজটা দেখেন এখানে কিছু টেবিল, এই যে টেবিল অফ কন্টেন্ট, তারা এবং প্রত্যেকটা পেজে তারা এই কালার কম্বিনেশনটাকে টেনে নিয়ে আসছে। ইয়েস অর নো? ইয়েস স্যার। ইয়েস। আমরা এখন এইটাকে যদি বাদ দিই, আরেকটা যদি দেখি, এখানে ইন্টারেস্টিং বিষয়, এই যে দেখেন 16.9 কিন্তু লেখা আছে। আমরা এই যে এইটা দেখি, এটা ফ্রি। আপনারা এর মধ্যে প্রশ্ন করতে থাকেন, আমি কিছু জিনিস দেখাই, এর মধ্যে প্রশ্ন করতে থাকেন। হলো কি করে? আচ্ছা দেখেন, এটা যদি আপনি ডিজাইন করার চিন্তা করেন, এটা কিন্তু খুব একটা জটিল কিছু না। সে একটা ছবি নিয়েছে, ওটা ফুল পেজ, একটা ল্যাপটপের ছবি নিয়েছে, আপলোড করার পরে এখান থেকে ওই যে আমি হোমে গিয়ে টুলসে এখানে বক্স আছে না, দুইটা বক্স নিয়েছে, দুইটা বক্স, স্যার এগুলো তো ক্যানভা দুইটা, থেকেই সুন্দর করে ডিজাইন করা যায়। না না, ক্যানভা থেকে যায়, কিন্তু আমি ক্যানভা থেকে যাওয়ার কথা বলছি না, বলছি যদি আচ্ছা, আমাদের পাওয়া, তাহলে দেখেন এখানে কি করেছে, ল্যাপটপের ইমেজ নেওয়ার পরে সে দুইটা বক্স বক্স নিয়ে একটা দুইটা দুই কালার করে দিয়েছে, দিয়ে মোটামুটি এটা খুব প্রফেশনাল একটা ব্র্যান্ডিং স্টাইলে নিয়ে আসছে, তাই না? জি স্যার। কঠিন না, চিন্তা করেন যে এটা আপনি ক্যানভায় না, পাওয়ার পয়েন্টে করবেন। ক্যানভা দিয়ে করা যায়, শুরুতেই ক্যানভার দেখে আপনি হয়ে যায় না, পঙ্গু হয়ে যায় না, আপনি পাওয়ার পয়েন্টটা নিজে ডিজাইন করা জানেন, তারপরে ক্যানভা, এআই, অনেক কিছু আছে, আমাদের এআই দিয়ে ডিজাইন করলে কিচ্ছু লাগে না। এই দুইটা জিনিস দেখালাম, আপনারা ক্যানভাতে দেখলে প্রয়োজন অনেকগুলো প্রেজেন্টেশন ডাউনলোড করে নিয়ে দেখবেন কিভাবে ব্র্যান্ডিং গুলো হয়। আপনি বেশি লাগে না, আপনি 10টা বা 5টা ফ্রি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনি ডাউনলোড করলেন, বা ডাউনলোড না করলে এখান থেকে স্ক্রিনশট নিলেন, নিয়ে আপনি চিন্তা করবেন যে আপনারটা কেমন হবে। আপনি ক্যানভা থেকে নিলে আপনি কিন্তু ইউনিক হলেন না, আপনি একটা ইউনিক, আপনার একটা বানাতে হবে, আপনার একটা ইউনিক ব্র্যান্ড আইডেন্টিটি বানাবেন না, আপনি কি আরেকজনের ব্র্যান্ড আইডেন্টিটি কপি করবেন? সেটা কি হওয়া উচিত? হ্যালো? না স্যার, তাহলে ইলাস্ট্রেটর আর ইয়ে দিয়ে করা ভালো স্যার মানে মনে হয়। দরকার নাই, পাওয়ার পয়েন্টের ভিতরে আপনি আপনার মতো পাওয়ার ডিজাইন, পয়েন্টের ভিতরে অনেক কিছু আছে, হ্যাঁ। আপনি পাওয়ার পয়েন্টের ভিতরেই করেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দরকার নেই। ইলাস্ট্রেটরে গেলে তো আপনি আবার কোনো কিছু এডিট করতে পারবেন না, কিন্তু পাওয়ার পয়েন্টের ভিতরে থাকলে এডিট করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি চান যে আপনি জি। একটা ব্যাকগ্রাউন্ড ইলাস্ট্রেটর দিয়ে বানায় নিয়ে আসবেন,
তো ওইটা ব্যাকগ্রাউন্ড তো আর চেঞ্জ করবেন না, সেখানে কোন কোনায় লোগো দিবেন সেটা আলাদাভাবে বসান, এটা করতেই পারেন, অনেকে জি সেটা করে। জি বুঝছি স্যার। So, এই পর্যন্ত গেল। তো আমরা ক্লাসের শেষ পর্যায়ে আপনাদের প্রশ্নগুলো বলেন। আমরা অলমোস্ট 2 ঘন্টা ক্লাস কভার করেছি, যদিও আপনাদের সাথে আমার শুরু করতে 9:15 হয়নি, আমার টেকনিক্যাল প্রবলেমের কারণে এটা 9:25 দিকে আর একটু পরে হয়েছে। প্রশ্নগুলো, কারো কোনো প্রশ্ন নেই? না স্যার, আমার কোনো প্রশ্ন নেই। খুবই ভালো, প্রশ্ন না থাকলে আমি বেঁচে যাই, আমাকে উত্তর দিতে হচ্ছে না, তাই না? আমার অনেক বড় উপকার করলেন আপনারা, তাই না? আপনাদেরকে কিভাবে ধন্যবাদ দেবো বলেন, কিভাবে ধন্যবাদ একদিনে তো আর ডিজাইন শেখা সম্ভব হলো না, আরো শিখতে হবে ভালোভাবে। না না, আমি আপনাকে যে কথাগুলো বললাম এগুলোই তো জীবনে কোনোদিন শুনেন নাই হয়তো, জি মানে আইডিয়া পেলেন, আইডিয়া অনুযায়ী নিজের ব্রেনকে, নিজের কাজকে শার্প হ্যাঁ, করেন। অনেকগুলো, হ্যাঁ জি, এবং আমি খুবই অনেক ধারণা বিশ্বাস হলো করি। আর কি। জি স্যার পাওয়ার পয়েন্টে যে এভাবে ব্র্যান্ড তুলে ধরা যায় এটাই তো জানতাম না স্যার। সেটাই কথা। এখন ব্যাপার হচ্ছে যে আজকে আমি বললাম, আমি খুবই বিশ্বাস করি এবং প্রত্যাশা করি আগামী 6 মাস 1 বছর পরে হয়তো আপনাদের অনেকের সাথে বা কারোর সাথে কোথাও দেখা হবে, যেদিন আমি দেখব যে আপনার পাওয়ার পয়েন্ট স্লাইডের ব্র্যান্ডিংটা দেখে আমিও আশ্চর্য হয়ে যাবো, ইস আমার স্লাইডটা যদি এরকম হইতো। এরকম হবে, আপনারা কনসেন্ট্রেশন করেন, দেখবেন যে আপনাদের স্লাইড ব্র্যান্ডিং অনেক প্রফেশনাল চলে আসবে। তো শেষ জি পর্যায়ে ইনশাআল্লাহ। আমি আমার এটাকে কিভাবে আমি ব্র্যান্ডিং করেছিলাম সেটা আপনাদেরকে একটু দেখাই দিই। স্যার এই জায়গায় আমার একটা কোশ্চেন আছে। বলেন বলেন। স্যার আমরা যদি বিস্তারিত ভাবে এটা নিয়ে কাজ করতে চাই বা শিখতে চাই, এক্ষেত্রে কি আপনার কাছে পার্সোনালি আলাদাভাবে শেখা যাবে? আমি তো প্রফেশনাল ট্রেনার, পার্সোনালি শিখাই, বাট এটা তো পার্সোনালি প্রোগ্রাম না, এটা একটা গ্রুপের প্রোগ্রাম। আমি এখানে মাত্র 2টা ক্লাস নিচ্ছি, তাই না? জি স্যার, এই দুই ক্লাসে তো আমরা আসলে এরকম ভাবে বিস্তারিত এআই সম্পর্কে কিছু বুঝতে পারবো না বা জানতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমার তো এই কোর্স, আমি ওয়ান কোর্স করাই, যেমন আগামীকাল সকাল 10টাতে একজন আমার কাছে 1 ট্রেনিং করবে, 1 ট্রেনিং করাই, আমি গ্রুপে ট্রেনিং করাই, আমি গুলশানে ট্রেনিং করাই, বনানীতে ট্রেনিং করাই, ধানমন্ডিতে ট্রেনিং করাই, আমি বিভিন্ন কোম্পানির অফিসে করাই, এই 3টা জায়গাতে আয়োজন করে করাই, এখানে এনিবডি অ্যাটেন্ড করতে পারে। মানে আমরা তো স্যার আগামী প্রজন্ম স্যার টোটালি এআই এর উপরেই নির্ভর করবে এবং এআই একটা ভালো একটা জায়গা দখল করে নেবে। আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, নিয়ে রাখবেন, পরে যোগাযোগ করবেন, যদি প্রয়োজন মনে করেন সেটা হেল্প করতে পারবো, সমস্যা নেই। জি স্যার, এই ক্ষেত্রে আমাদের যদি এআই ট্রেনিং করতে চাই স্যার, এই ক্ষেত্রে খরচ পড়বে কত স্যার? এটা তো এখানে খরচের বিষয়টা ডিপেন্ড করবে, আমি আপনি আপনার সাথে যোগাযোগ করবো, খরচের বিষয়টা টোটালি ডিপেন্ড করে আপনি কোন জায়গায় বসে ট্রেনিংটা করবেন, কোন এনভায়রনমেন্টে। আমি কক্সবাজার গিয়ে একটা ট্রেনিং করাই স্টিগাল হোটেলে, ওটা 1,20,000 টাকা। আপনার ধানমন্ডিতে একটা ট্রেনিং করালাম, ওটা ছিল 2,000 টাকা। বর্ণালীতে ট্রেনিং করলাম 2,000 টাকা। আর কোথাও 5,000 টাকা, কোথাও 10,000 টাকা, কোথাও ফ্রিও হয়। এটা ডিপেন্ড করে ভাই যে আসলে কোন লোকেশনে, সেখানে আমার কস্টিং কেমন, কয়জন ট্রেনিং করবে তার উপরে। এই ক্ষেত্রে স্যার একটু হচ্ছে আমাদের এআই এর উপরে একটা প্রাথমিক ধারণা বা মোটামুটি কাজ করার জন্য কয়দিন সময় লাগতে পারে? আমার একটা এর বেসিক ট্রেনিং হচ্ছে 6 ঘন্টা। 6 ঘন্টা? মানে 6 ঘন্টা কি স্যার একদিনই করেন না কয়েকদিনে করেন স্যার? এটা আমি একদিনে ওয়ার্কশপ করি 6 ঘন্টা, আবার 2 দিনে করি, আবার 3 দিনে করি। যেমন এই যে কালকে সকাল 10টা একজনের সাথে 1 প্রোগ্রাম শুরু করছি, ওইটা সকাল 10টা থেকে 12টা, 3 দিন করাবো, 2 ঘন্টা করে পার ডে। এই ক্ষেত্রে কি স্যার আমাদের একটা ধারণা বা আমি স্যার ব্যক্তিগতভাবে কম্পিউটারের বিষয় বা এআই সম্পর্কে একবার অনভিজ্ঞ বা অজ্ঞ। এখানে না প্লিজ, এটা এখানে না, আপনি আমার নাম্বার নিয়ে, এটা কারণ জি সবার স্যার। ইস্যু, এটা না আপনার পার্সোনাল ইস্যু। এটা আপনি আমার হোয়াটসঅ্যাপের গ্রুপে আমার নাম্বার পাবেন, আমার নাম মুস্তাক আহমেদ, বা আমি পোস্ট দিয়েছি আজকে, দেখতে পেয়েছেন। ওই নাম্বার নিয়ে পার্সোনালি যোগাযোগ করেন, আপনার রিকোয়ারমেন্ট বুঝে, আপনার অবস্থা বুঝে তখন কথা বলা যাবে। একজন
একজনের বেসিক ইনশাল্লাহ অনেক ভালো, একজনের বেসিক অনেক উইক, সব ডিপেন্ড করে। কষ্ট আসলে একটা রিজনে ডিপেন্ড করে না। জি স্যার। আপনি কি জি বেসিক শিখবেন অনেক না, অনেক গ্রুপে ধন্যবাদ। শিখবেন না, ওয়ান অন শিখবেন না, কক্সবাজার থেকে হোটেলে শিখবেন, ডিপেন্ড করে এগুলোর উপরে খরচ। জি কোন এনভায়রনমেন্ট জি শিখবেন জি তার জি উপরে খরচ ডিপেন্ড করে। জি ইনশাল্লাহ। ওকে, তো আপনি আমাকে কল দিবেন, আমি নোট রাখবো। আমার যদি কোথাও কোনো প্রোগ্রাম হয় আমি হয়তো তখন আপনাকে জানাতে পারবো, বা আমার ফেসবুকে কানেক্ট থাকলে আমি কোনো প্রোগ্রাম করলে ফেসবুকে পোস্ট দিয়ে দেই, সেটা দেখতে পারবেন। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। এইখানে দেখেন আমি স্লাইড মাস্টারে যাব, ভিউ, স্লাইড মাস্টার। এই ডিজাইনটা আমি কিভাবে করছি এক্স্যাক্টলি আপনাকে দেখাই দিচ্ছি। এই ডিজাইনটা কি আপনাদের কাছে কি স্ট্যান্ডার্ড মনে হয়? সুন্দর স্যার, খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড। খুবই সুন্দর না? এইটা স্ট্যান্ডার্ড। কিভাবে আমি করলাম সেটা একটু দেখাই। এটা কিভাবে করলাম সেটা দেখাচ্ছি। প্রথমত আমি এই পেজে এসে আজকে থেকে জাস্ট এই যে এখান থেকে হোমে গিয়েছি, হোমে গিয়ে শোনো দুটো বার নিয়েছি, এইখান থেকে আর একজন এখান থেকে এই যে এই বারটা নিয়েছি, এই যে এই বারটা নিয়েছি, এই বারটা নিয়ে এতটুকু নিয়েছি। হ্যাঁ, খেয়াল করেন, এতটুকু নিলাম, নিয়ে এটাকে কপি করেছি, কপি করে পেস্ট করেছি, পেস্ট করে এটাকে পাশে নিয়ে এসছি, এনে এটাকে কালার, একটাকে কালার দিয়েছি রেড, আরেকটাকে কালার দিয়েছি এটা কালার দিয়েছি মনে করেন গ্রিন। ঠিক আছে, হবো না, কাছাকাছি কালার। এটা দিয়ে আমি কি করলাম, এটাকে এইভাবে ধরে এটা গ্রুপ করে দিলাম, যেখানে সিলেক্ট করি গ্রুপ, গ্রুপ, গ্রুপ করে দিলাম, গ্রুপ হয়ে গেল। এইটাকে ধরে আমি এখানে বসাই দিলাম। বুঝতে পারছেন? হ্যালো, এটাকে ধরে স্লাইডের মাথায় বসাই দিয়েছি। So, এটা এবার ক্লিয়ার, এটা এটা বুঝাই দিলাম। তারপরে এখানে লোগোটারে জাস্ট লোগোটাকে এখানে শুধু বসিয়েছি। তারপরে এই যে নিচে, নিচে এই যে এইটা, এটাকে এখানে, এটা কিভাবে ডিজাইন করলাম, এটা ভেরি সিম্পল। সিম্পল বলতে ব্যাপারটা হলো এরকম, এইটুকু প্লাস এইখানে আরেকটা করেছি কি, ইন্টারেস্টিং বিষয়, এটা গ্রুপ করা, বুঝছেন? এটা বুঝবেন এখানে। আমি এটা আনগ্রুপ করি, আনগ্রুপ, আনগ্রুপ করলে এই যে দেখেন এখানে, এটা তো সাদা, এটাকে যদি আমি একটু অন্য কালার দিই তাহলে বোঝা সহজ হবে। এই যে শুধু এই যে এইটুকু, এইটুকু দেখছেন, এইটুকু, এটা হলো এই তীর, খেয়াল করেছেন? একটা নিয়েছি, জি স্যার। একটা নিয়েছি যে এই বক্স, চারকোনা বক্স নিয়ে এটাকে টান দিয়ে লম্বা করে দিয়েছি, দিয়ে আরেকটা সাদা এটা এটা নিয়েছি, এটাকে নিয়ে
এই টাইপের একটা বক্স নিয়েছি, নিয়ে এখানে বসিয়ে দিয়েছি। দেওয়াতে মনে হলো এটা এখানে মাঝখানে নাই, আসলে মাঝখানে এইটা টিকে করেছি, করে তারপরে এই দুইটাকে ধরে এখানে গ্রুপ করে দিয়েছি। গ্রুপ করে দিলে এখন আর ওই সাদাটা আলাদা মনে হচ্ছে না, এটা যেদিকে নিয়ে যাবে ওইদিকে যাচ্ছে। ওইদিকে যাচ্ছে। আর এই যে এইটা হচ্ছে যে পিপিএসএফ যেটা লিখেছি, এটা হচ্ছে এই যে এখান থেকে ইনসার্ট কি নিয়েছিলাম বলেন তো? ইনসার্ট দিয়ে টেক্সট বক্স, ট্র্যাক বক্স, না, টেক্সট বক্স। ইনসার্টের টেক্সট বক্স, এখানে টেক্সট text বক্স নিয়েছি, টেক্সট বক্স নিয়ে এটা লিখেছি, এখানে আরেকটা টেক্সট বক্স নিয়েছি, নিয়ে এটা আরেকটা লিখেছি। বাকিগুলো লিখেছি, দ্যাটস ইট। নিয়ে আমি এটা এখান থেকে মাঝখানের পিকচারটা কিভাবে নিয়েছে স্যার? মাঝখানের লোগোটা? হ্যাঁ, মাঝখানে লোগোটা এসে এই লোগোটাকে লোগোটাকে নিয়ে বড় করেছি, বড় করে এটাকে যে ফরম্যাট আছে, লোগো ফরম্যাটে এসে এই যে পিকচার ইফেক্ট, না পিকচার কোনটা কি, পিকচার শেপ না, সরি, এই যে এখানে করেছি। শেপ না, ফরম্যাটে গিয়ে এখানে সফট, এই সফটে গিয়ে এই যে দেখেন এটা দিলে লোগোটা পরিপূর্ণ। লোগো যদি থাকে এখানে লেখা লিখবেন কেমনি, এই জন্য এটাতে আমি এই যে আমি যে 25-এ দিয়ে হালকা হচ্ছে, 50-এ দিলে আরো হালকা হচ্ছে, এইভাবে দিয়ে এটাকে কাস্টম করে দিয়েছিলাম। ঠিক আছে, এখানে আপনি কাটাকাটি করলে পাবেন। আর এই যে এইখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা কিন্তু আপনার এই না, সাদা না, এই যে দেখছেন, খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। এটা একদম সাদা না, এটা হালকা একটু ওই যে লোগো কালারের একটা অংশ হালকা আছে এখানে, এই যে একটু গ্রিন, হালকা একটু গ্রিন মিশানো আছে, এটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড করে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো আজকে এতক্ষণ আমার সাথে আপনারা ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদেরকে কিছু শেখানোর। আসলে আমি আমার ট্রেনিং এ অলওয়েজ বলি যে আমি কিছু শিখাবো না, আমি শুধু দেখাবো, কিন্তু আজকের এই পার্টটা শেখানোর। তো আমি আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করেছি, কিছু দেখিয়েছি আমি আমার এতদিনের অভিজ্ঞতায় এবং জ্ঞানের মধ্যে যা আছে সর্বোচ্চটা আমি আজকে আপনাদেরকে দিয়েছি এইটুকু সময়ের মধ্যে। আরো অনেক সময় পাওয়া গেলে আরো অনেক বেশি কিছু হয়তো দেওয়া সম্ভব হতো। সো নেক্সটে আমরা যদি কখনো কোনো এআই পাওয়ার্ড পাবলিক স্পিকিং ট্রেনিং এর আয়োজন করি, পিপিএসএফ থেকে আয়োজন করা হয়, তখন আপনার দেখবেন যে এআই ভিত্তিক অনেক কিছু কিভাবে পাবলিক স্পিকিং করা যেটা থাকবে, বা অন্য কোথাও আয়োজন হতে পারে, অনেকেও আয়োজন করছে, সেগুলো করতে পারেন। সো আজকে এই পর্যন্তই। আপনাদের আর কোনো কোশ্চেন হয়তো বা নাই, আমি অনেক সুযোগ দিয়েছি। তো সবাই ভালো থাকবেন। আজকে এই ট্রেনিং এর মধ্যে যদি আমার কোনো কিছু আপনাদের কোনোভাবেই খারাপ লেগে থাকে সেই জন্য আমি দুঃখিত। আমার এই ট্রেনিং এর মধ্যে ব্যর্থতার যদি কিছু থাকে সেই ব্যর্থতার দায় সম্পূর্ণ আমি নিচ্ছি, আর সম্পূর্ণ সফলতার কৃতিত্বটুকু আমি আপনাদেরকে দিয়ে আজকের ট্রেনিং সেশন এখানে শেষ করছি। আশা করছি আপনাদের সবার সাথে পরবর্তীতে কোথাও না কোথাও দেখা হবে, এবং সেই দেখা হবার মোমেন্টে আপনাদেরকে ডে বাই ডে আমি গ্রোয়িং মোমেন্টেই পাবো, সেই শুভ প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবার জীবনের সফলতা কামনা করে আজকের মতো আমার ট্রেনিং সেশন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।